ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে আমরা কোষে দেখি 15.1 এই অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল এই অধ্যায়ের 12 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে 13, 16, 17 এবং 18 এই 4টি অঙ্ক আজকের ভিডিওতে থাকবে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে এবং বুঝতে পারবে। তো চলো শুরু করি আজকের প্রথম অঙ্ক 13 দাগের অঙ্কটা দিয়ে। কি বলছে দেখো, বলছে যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চার ধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে অঙ্কটায় কি দেওয়া আছে, অঙ্কটায় কি কি তথ্য দেওয়া আছে? দেওয়া আছে যে জমিটা হচ্ছে বর্গাকার জমি, বর্গক্ষেত্রাকার, অর্থাৎ তার চারিদিক সমান সমান। আর কি দেওয়া আছে? তার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 20√2 মিটার। কি বের করতে হবে আমাকে? কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে, মানে ওই বর্গাকার জমিটার পরিসীমা কত সেটা আমাকে বের করতে হবে, সেটা আমাকে জানতে হবে। তারপরে বাকিটা, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে ঘাস বসাতে কত খরচ হবে, মানে তারপরে ওই বর্গাকার জমিটার ক্ষেত্রফলও বার করতে হবে, কারণ ক্ষেত্রফল না জানলে তো আমি কত টাকা খরচ হয় সেটা বুঝতে পারছি না, তাই আমাকে ক্ষেত্রফলটাও বার করতে হবে। তো চলো শুরু করি তাহলে। কি দেওয়া আছে 13 দাগের অঙ্কটাই? 13 দাগের অঙ্কটাই দেওয়া আছে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমাকে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য সমান 20√2 মিটার, এটা আমাকে দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আর মনে করো এটা হচ্ছে একটা বর্গাকার জমি যার চারিদিক সমান, আর এই হলো কর্ণ। মনে করো এটা একটা কর্ণ, এই কর্ণটা বলা আছে কত? 20√2 মিটার, 20√2 মিটার বলা আছে। তাহলে কি বুঝতে পারলে এখানে? বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার। আমরা জানি যে একটা বর্গাকার জমি বা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √2 ইন্টু তার বাহুর দৈর্ঘ্য। তার মানে হিসেব মতন √2 কে যদি তার বাহু দিয়ে গুণ করি তাহলেই বর্গক্ষেত্রের কর্ণ পেয়ে যাই। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি 20√2 মিটার হয়, অতএব বলতে পারি তাহলে কি, যে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 20√2 মিটার, তাই না? এটা যদি বাহু হয়, ধরে নাও যে এটার এক্স মিটার, বাহুটার দৈর্ঘ্য হলো এক্স মিটার, তাহলে এটা যদি এক্স মিটার হয় তাহলে এটাও এক্স মিটার, এগুলো সবই এক্স মিটার করে হবে। তার মানে আমি বলতে পারি যে √2 ইন্টু বাহু, অর্থাৎ √2 ইন্টু এক্স বা √2 ইন্টু এক্স সমান হচ্ছে 20√2। বুঝতে পারলে না? বলছে কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার। তো বর্গক্ষেত্রের কর্ণ মানে কি? বর্গক্ষেত্রের কর্ণ মানে হলো √2 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের বাহুকে যদি √2 দিয়ে গুণ করা হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। তো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 20√2 মিটার। আবার আমরা ফর্মুলা থেকে জানি যে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে কর্ণের দৈর্ঘ্য। তার মানে আমি লিখতে পারি যে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 20√2 মিটার, বর্গক্ষেত্রের বা বর্গাকার জমিটার বাহুর দৈর্ঘ্য। এবার ধরে নিই যদি আমি যে বর্গাকার জমিটার বাহুর দৈর্ঘ্য হলো এক্স মিটার, তাহলে √2 ইন্টু এক্স, বাহুর দৈর্ঘ্যের জায়গাতে এক্স বসিয়ে দিলাম, তাহলে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 20√2 মিটার। অর্থাৎ এই √2 কেটে গেলে কি থাকবে? এক্স এর ভ্যালু 20 থাকছে, এক্স সমান 20। তার মানে এক্স সমান যদি 20 হয়, তার মানে বুঝতে পারলাম যে বর্গক্ষেত্রটার ওই বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে হবে? 20 মিটার করে। তাহলে বাহুর দৈর্ঘ্য 20 মিটার পেয়ে গেলাম। এবার আমার কাছে কি জানতে চেয়েছে যে ওই বর্গাকার জমিটার চারিপাশ যদি পাঁচিল দিয়ে ঘিরতে হয়, চারিপাশ মানে হলো পরিসীমা, আর বর্গক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 4 গণিত বাহুর দৈর্ঘ্য। দেখো, বাহু যোগ বাহু যোগ বাহু যোগ বাহু, 4 বার বাহুকে যোগ করছি মানে 4 গণিত বাহু। অতএব ওই বর্গাকার জমির, ওই বর্গাকার জমিটির চারপাশের
পাঁচিলের দৈর্ঘ্য সমান 4 গুণিত বাহু এত মিটার, মানে 4 গুণিত বাহু তো 20 মিটার পেলাম, সমান 4 20 80 মিটার। তার মানে পাঁচিলটার দৈর্ঘ্য হলো 80 মিটার। এটা একটা অ্যান্সার পেলাম। এবার বলছে যে ওই বর্গাকার জমিটাই ঘাস লাগাবে, বর্গাকার জমিটাই ঘাস লাগাবে, তো প্রতি বর্গমিটারে 20 টাকা করে খরচা, তাহলে কত খরচ হবে? তো কত খরচ হবে, এক এক বর্গমিটারে যদি 20 টাকা খরচ হয়, তাহলে মোট যে ক্ষেত্রফল, জমিটার যে মোট ক্ষেত্রফল তাকে যদি 20 দিয়ে গুণ করে দিই, তাহলে টোটাল খরচ চলে আসছে। তা আগে তো আমাকে জানতে হবে যে জমিটার ক্ষেত্রফল কত, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে পাবো? বাহুর স্কোয়ার, মানে বাহু গণিত বাহু, এবং জমিটির ক্ষেত্রফল, জমিটির ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, জমিটির ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার, এত বর্গ মিটার। ক্ষেত্রফলের এককে বর্গ কথাটা লিখতে হয়। এবার বাহু তো আমরা পেলাম কত? 20, তার মানে 20 স্কোয়ার এত বর্গ মিটার। 20 স্কোয়ার মানে কত? 20 20 400, তাহলে 400 বর্গ মিটার। এটা হলো বর্গাকার জমিটির ক্ষেত্রফল। এবার এক এক বর্গ মিটারে 20 টাকা করে খরচ হয়েছে, তাহলে 400 বর্গ মিটারে কত খরচ হবে? 20 গুণিত 400 মানে 8000 টাকা। সিম্পল, দিস ইজ অ্যান্সার। অতএব নির্ণেয় খরচের পরিমাণ, নির্ণেয় খরচ মানে যে খরচটা আমাকে বের করতে দিয়েছে, নির্ণয় করতে দিয়েছে, সেই নির্ণেয় খরচ সমান হবে কত? 20 গুণিত 400। এক এক বর্গ মিটারে 20 টাকা করে খরচ, তাহলে 400 বর্গ মিটারে মোট কত খরচ হবে? সমান হচ্ছে 8000 টাকা। তো দিস ইজ অ্যান্সার। বোঝা গেল? চলো পরের দাগের অঙ্কটা একবার দেখি। 16 দাগের অঙ্কটাই বলছে যে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে, তাহলে ঘরটার দৈর্ঘ্য বলে দিল কত? 18 মিটার। সেই ঘরটা কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা অর্থাৎ 2160 টাকা খরচ হয়। ভালো। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হল ঘরের ক্ষেত্রফল হিসাব করি। তার মানে দেখো, ঘরটার দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ কিন্তু বলে দেয়নি। পরিবর্তে বলছে প্রস্থটা যদি 4 মিটার কমে যেত তাহলে খরচ 2160 টাকা না হয়ে 1620 টাকা হতো। তার মানে এখানে কি বুঝতে পারলাম? 2160 টাকা তার প্রাথমিক খরচ, মানে প্রথমে ঘরটার দৈর্ঘ্য প্রস্থ যা ছিল তখন কার্পেট দিয়ে মুড়তে মেঝেটাকে 2160 টাকা খরচ হচ্ছিল, এখন 1620 টাকা খরচ হচ্ছে। তাহলে যে টাকাটা খরচ কম হলো সেটা কিসের জন্য হলো? ওই প্রস্থটা 4 মিটার কমে যাওয়ার জন্য। দৈর্ঘ্য কিন্তু একই আছে, দৈর্ঘ্য কিন্তু 18 মিটারই আছে। তো দৈর্ঘ্য যদি 18 মিটারই থাকে আর প্রস্থটা যদি 4 মিটার কমে যায়, তাহলে হিসাব মতন 4 18 72 বর্গ মিটার প্রস্থ ক্ষেত্রফল কিন্তু কমে যাচ্ছে। আর ওই ক্ষেত্রফলটা কমার জন্যই তোমার 2160 টাকা থেকে 1620 টাকা খরচ হচ্ছে। চলো দেখো অঙ্কটা আগে করি, তাহলে বুঝতে পারবে। তাহলে কি বলছে? ঘরটার দৈর্ঘ্য, 16 দাগের অঙ্কটা, ঘরের দৈর্ঘ্য সমান হলো 18 মিটার, প্রস্থ, ঘরের প্রস্থ কমেছে, ঘরের প্রস্থ কমেছে 4 মিটার, অর্থাৎ ক্ষেত্রফল কমেছে, ক্ষেত্রফল কমেছে কত? 18 গুণ 4 বর্গ মিটার, মানে 72 বর্গ মিটার। মানে মনে করো এই হলো একটা বড় হল ঘর, তার দৈর্ঘ্যটা হলো 18 মিটার, প্রস্থ কত আছে আমি জানি না, শুধু এইটুকু জানি যে প্রস্থটা 4 মিটার কমে গেছে। ধরো যে এই এতটুকু কমে গেছে, প্রস্থটা এতটুকু কমে গেছে। তো প্রস্থটা এতটুকু কমে গেলে এখন এইটুকু কমে গেল, ধরে নাও যে এইটুকু কমে গেল, এটুকু কমে গেল, তাহলে আছে এতটুকু। দৈর্ঘ্য কিন্তু ওটাই আছে, প্রস্থটা কমে গেল।
এখন এই 4 মিটার, এই যে 4 মিটার প্রস্থ কমলো, এই 4 মিটার প্রস্থ কমার জন্য এটা 4 4 আর এটা হলো 18, তাহলে 4 18 72 বর্গমিটার জায়গা কমে গেল। এতে খরচ কত কমলো? খরচ এবং খরচ কমলো 2160 টাকা খরচ হচ্ছিল, সেখানে 1620 টাকা এখন খরচ হচ্ছে। তাহলে কত খরচ কমলো? বিয়োগ করে দাও। 540 টাকা খরচ কমে গেল। 540 টাকা খরচ কমলো। তাহলে এই যে 540 টাকা খরচটা কমলো, সেটা কিসের জন্য? এই 72 বর্গমিটার জায়গা কমে যাওয়ার জন্য খরচটা 540 টাকা কম হলো। তার মানে কি বুঝতে পারলাম? যে 540 টাকা খরচ হচ্ছিল 72 বর্গমিটার জায়গার জন্য। এখন 540 টাকা খরচ হয় 72 বর্গমিটারে। অতএব 1 টাকা খরচ হয় ঐকিক নিয়মে করলে 72/540 বর্গমিটারে। অতএব আমার প্রথমে কত খরচ হচ্ছিল? 2160 টাকা। সেটা পুরো হল ঘরটাতে কার্পেট বসাতে খরচ হচ্ছিল 2160 টাকা। তাহলে ওই যে 2160 টাকা খরচ হচ্ছিল, ওটা পুরো হল ঘরের জন্য। তাহলে 2160 টাকা খরচ হচ্ছিল, 2160 টাকা খরচ হয় কত বর্গমিটারে? তাহলে দেখো, 1-এর জন্য এটা, তাহলে 2160-এর জন্য নিশ্চয়ই 2160 গুণ হবে, গুণ হয়ে যাবে। এগুলো ঐকিক নিয়ম তোমরা শিখে এসেছো। 540 কাটাকাটি করো, 0 0, দেখো 6 9 54 আর 8 9 72, 6 দিয়ে 216-কে কাটলে হবে 36। তাহলে আমরা কত পেলাম? 8 গুণ 36। 8 গুণ 36 মানে হচ্ছে 6 8 48 আর 3 8 24 আর 4 হয় 28, 288 বর্গমিটার। 288 বর্গমিটার। কি জানতে চেয়েছে? যে হল ঘরটির ক্ষেত্রফল কত। অতএব ওই হল ঘরের ক্ষেত্রফল সমান 288 বর্গমিটার। এটা অ্যান্সার। চলো এটার স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে পরের অঙ্কটাই চলো। দেখো 17 দাগের অঙ্কটায় কি বলছে? বলছে একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তাহলে কি বলছে? 17 দাগের অঙ্কটায় কি বলছে? একটা আয়তাকার জমি, মনে করো এটা হলো একটা আয়তাকার জমি, তার কর্ণের দৈর্ঘ্য, এই হলো তার কর্ণ, এইটা বলে দিয়েছে 15 মিটার। কর্ণটা হলো 15 মিটার। আর কি বলেছে? দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর 3 মিটার। দৈর্ঘ্য প্রস্থ কিন্তু বলেনি, পরিবর্তে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর মানে ব্যবধান, দৈর্ঘ্য যা হবে প্রস্থ তার থেকে 3 কম ধরে নাও। কারণ আমরা দৈর্ঘ্যকে সবসময় প্রস্থ থেকে একটু বেশি দেখি, মানে লম্বার দিকটাকে আমরা দৈর্ঘ্য বলি, ছোট দিকটাকে আমরা প্রস্থ বলি। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, তার মানে দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে প্রস্থ 3 কম হলে কত হবে? 7 হবে। দৈর্ঘ্য যদি 15 মিটার হয় তাহলে প্রস্থ হবে 12 মিটার। এইভাবে দৈর্ঘ্য প্রস্থ কত বলা আছে আমি জানি না, তা আমি ধরে নিলাম যে দৈর্ঘ্য হলো x মিটার। দৈর্ঘ্যটা হলো x মিটার, সেটাকে বাংলাতে লিখি, দৈর্ঘ্য হলো x মিটার। তো দৈর্ঘ্য যদি x মিটার হয় তাহলে প্রস্থ কত হবে? 3 মিটার কম, তার মানে x মাইনাস 3 মিটার। এই এবার চিত্র তুমি কি দেখছো? চিত্রে দেখো এটা একটা আয়তক্ষেত্র, তার কর্ণ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এবার যদি আমি এই ত্রিভুজটার কথা ভাবি, তাহলে আয়তক্ষেত্রের এই অর্ধেক, এই যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ না? আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য থেকে লম্ব স্কোয়ার, অতিভুজের স্কোয়ার, লম্ব যে কোণটা হয় সেই লম্বের এই যে 90 ডিগ্রি কোণ, তার উল্টো দিকের বাহুকে অতিভুজ বলা হয়।
তো পিথাগোরাসের উপপাদ্য কি বলছে যে অতিভুজের স্কোয়ার সমান হবে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, মানে এই বাহুটার স্কোয়ার হবে এই বাহুটার স্কোয়ার প্লাস এই বাহুটার স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি, 17 দাগের অঙ্কটাই একটা আয়তাকার জমির তাহলে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। এই তাহলে ধরি জমিটির দৈর্ঘ্য সমান হলো এক্স মিটার। অতএব জমিটির প্রস্থ কি হবে, তাহলে জমিটির প্রস্থ সমান হবে এক্স মাইনাস 3 মিটার না। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম, অতএব লিখতে পারি, অতএব শর্তানুযায়ী প্রশ্নে যা বলা হচ্ছে সেই হিসেব মতো বুঝতে পারছি যে এক্স এর স্কোয়ার যুক্ত এক্স মাইনাস 3 এর স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার যুক্ত এটাকে যদি আমি ভূমি এটাকে লম্ব ধরি, বা এটাকে লম্ব এটাকে ভূমি ধরি, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব স্কোয়ার, এই যে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। এই তার মানে কি পাবো, বা এক্স স্কোয়ার এটাকে যদি ভাঙি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, দেখো এক্স মাইনাস 3 মানে এক্সটাকে এ ভাববো, 3টাকে বি ভাববো, তাহলে এ মাইনাস বি আর হোল স্কোয়ার। ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, 2ab প্লাস বি স্কোয়ার মানে 3 এর স্কোয়ার, 3টা হলো বি, সেই জন্য 3 এর স্কোয়ার মানে বি স্কোয়ার সমান এই পাশে 15 এর স্কোয়ার সমান হলো এই পাশে 15 এর স্কোয়ার। বা দেখো এক্স স্কোয়ার, তাহলে কটা এক্স স্কোয়ার হলো, দুটো এক্স স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস দেখো 3 2 6, তাহলে 6x, 3 2 6 আর x হচ্ছে 6x প্লাস 3 এর স্কোয়ার কত হয়, 3 3 9 সমান এই পাশে 15 15 225। এগুলো কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, 15 এর স্কোয়ার 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার গুলো মনে রাখবে, তাহলে খুব সুবিধা হবে। কারণ বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এই 15 এর স্কোয়ার মানে 1 থেকে 25 30 পর্যন্ত মনে রাখতে পারলে আরো ভালো, 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার গুলো অনেক সময় অনেক অঙ্কে চলে আসে। তাহলে এখানে 225 পেলাম, এবার আমরা সাইড চেঞ্জ করবো, অর্থাৎ 225 কে এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে কি লিখবো, 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার মাইনাস 6x, এবার কত হচ্ছে বলতো, প্লাস 9 আর মাইনাস 225, তাহলে 225 থেকে 9 বাদ দিলে কত হয়, যোগ বিয়োগের একটা বীজগণিতের যোগ বিয়োগ এই অধ্যায়ে মানে এই ভিডিওটাতে আমি প্লাস মাইনাসের বিষয়টা উল্লেখ করেছি, পারলে একবার দেখে নিও। 225 থেকে 9 বাদ দিলে কত হয়, 216 ইকুয়াল টু 0। কেন মাইনাস হলো, বড় সংখ্যাটার আগে দেখো প্লাস 9 মাইনাস 225 225, তাহলে যখন একটা প্লাস একটা মাইনাস হয় তখন আমরা জানি বিয়োগ করতে হয়। তো 225 থেকে 9 যদি বাদ দিই তাহলে 216 হয়, তাই না, 216 হলো। এবার চিহ্ন কোনটা বসবে, বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসে, ব্যাস এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবার এলো মিডল ফ্যাক্টর বা সেই উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করে, দেখো 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 216, এখানে দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু জোড়া, 216 6 এবং 2 এরা প্রত্যেকেই জোড়া, মানে প্রত্যেকের মধ্যে কিন্তু 2 কমন আছে, তাই 2 কে কমন নিয়ে নিলাম। ব্র্যাকেটের মধ্যে থাকলে কত, দেখো 2 যদি কমন হয়ে যায় তাহলে পড়ে থাকে x স্কোয়ার লিখলাম, মাইনাস দেখো 6 এর ভেতর থেকে 2 চলে গেছে তাহলে পড়ে আছে কত 3, এখানে x, মাইনাস 216 থেকে যদি 2 চলে যায় তাহলে 2 এর সঙ্গে কাকে গুণ করলে বা 2 দিয়ে 216 কে ভাগ করলে কত হবে 108, তাই না, 108 2 216 হয় সমান 0। এবার দেখো 2 ইন্টু এটা সমান হচ্ছে 0, তার মানে নিশ্চয়ই এটা সমান 0, কারণ 2 তো আর 0 হতে পারে না, 2 গুণ এই পুরো অংশটা সমান হচ্ছে 0। তো কোন সংখ্যার সঙ্গে 0 কে গুণ করলেই না 0 হয়, তাহলে নিশ্চয়ই এইটা সমান হচ্ছে 0, এটা 0, 0 ইন্টু 2 সমান 0, তাহলে বলতে পারি এটা সমান 0, বা x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে জিনিসটা ছোট হয়ে গেল। এইবার হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ আমরা করব। মধ্যপদ বিশ্লেষণ করার নিয়মটা একটু মনোযোগ সহকারে কিন্তু এখানে দেখো, এটা যদি একবার ভালোভাবে দেখে নাও, খুবই সহজে যে কোনো মধ্যপদ বিশ্লেষণ এই প্যাটার্নে, এগুলোর অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে এই টাইপটা খুব সহজেই করতে পারবে। নিয়মটা হচ্ছে এখানে যে ধ্রুবক পদটা থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে
এক্স স্কোয়ারের আগে দেখো কোনো সংখ্যা নেই মানে 1, তাহলে আমি আর এদিকে দেখবো না, শুধুমাত্র এই 108 মানে নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যা থাকবে তার সঙ্গে এই সংখ্যাটাকে গুণ করতে হয়। তো এখানে যেহেতু 1 আছে তাই 1 দিয়ে 108কে গুণ করলে 108ই হয়। এবার এই যে 108 পেলাম, 108, এই 108কে এমন দুটো সংখ্যাতে ভাঙবো যাতে করে ওই সংখ্যা দুটো দিয়ে গুণ করলে 108 হবে, আবার ওই সংখ্যা দুটোর বিয়োগফল যাতে 3 আসে, সংখ্যা দুটোর বিয়োগফল যাতে 3 আসে। কেন বললাম বিয়োগফল, যোগফল কেন বললাম না? 108 এর এই সংখ্যাটার আগে দেখো মাইনাস আছে, যদি ধ্রুবক সংখ্যাটার আগে যদি মাইনাস থাকে তাহলে যে সংখ্যা দুটোর কম্বিনেশন আমরা নেব তাদের মধ্যে বিয়োগ করতে হবে, এখানে বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে। এখন দেখি 108কে ভেঙে কোন জোড়া সংখ্যা পাই যাদের বিয়োগফল 3 হয়। তো 108কে যদি আমি ভাঙি দেখো 2, 54, 2 গুণ 54, একটা কম্বিনেশন পাচ্ছি 54 দুগুণে 108 হয়। খুব ভালো করে কিন্তু এই উৎপাদক বিশ্লেষণটা বোঝো, 54 দুয়ে 108 হয়। এবার দেখো তো 54 থেকে 2 বাদ দিলে কি 3 আসে? আসে না, তাহলে আমরা এই কম্বিনেশনটা নেব না। এবার এখান থেকে আরেকটা 2 বার করো, তাহলে 4, তাহলে 4 27-এ দেখো এখান থেকে ভালো করে দেখো এই জায়গাটা 54, তাই না? 54 মানে কি? 54 মানে হচ্ছে 27 দুয়ে 54, হলো 27 দুগুণে 54। এতক্ষণ কত ছিল? 2 গুণ 54, তো 54কে আমি আরেকবার ভেঙে দিলাম, 2 গুণ 27 করে দিলাম, এটা মানে 54। তাহলে এবার দেখো তো 2 গুণ 2 গুণ 27, এবার আমি এই 2 আর 2 এই 4কে একদিকে নিলাম আর 27কে, মানে 4 27-এ 108 হয়। এবার দেখো তো 27 থেকে 4কে বাদ দিলে কি 3 আসে? না, তাও আসে না। তখন 27কে আরেকবার ভেঙে নাও, তাহলে এদিকে দেখো 4 হলো, আর 27কে যদি ভাঙি তাহলে 3 9 27, 3 9 27, দেখো এই 27 মানে হলো 3 গুণ 9। এবার দেখো তো যদি এই 4 আর 3কে গুণ করে একটা সংখ্যা বানালাম আর 9কে আলাদা রাখলাম, দিয়ে 4 3-এ 12 গুণ 9, অর্থাৎ 108কে ভেঙে, দেখে নাও এখানে আমরা 108কে ভেঙে কি কি পেলাম আলটিমেটলি। 108কে যদি আমরা কম্বিনেশনটা নিই 2 গুণ 54, তাহলে 108 হয়। কিন্তু আমরা এই কম্বিনেশনটা কেন নেব না? তার কারণ 54 থেকে 2 বাদ দিলে 3 আসে না। তারপর আবার কত নিলাম? 4 গুণ 27, এটাও নিলাম না, কেন? 27 থেকে 4 বাদ দিলে 3 আসে না। এবার এই যে পেলাম এটা 12 গুণ 9, 9 12 108 হয়, আবার 12 থেকে 9 বাদ দিলে দেখো 3 চলে আসে, তাহলে আমরা এই কম্বিনেশনটা কিন্তু নেব। তাহলে আমরা কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 12x, দেখো 12, তাহলে 12x আর প্লাস 9x। এবার তুমি বলবে যে কেন মাইনাস 12x লিখলাম প্লাস 9x লিখলাম? তার কারণ দেখো এখানে 3x তার আগে কি আছে? মাইনাস। যদি এটার আগে মাইনাস থাকে তাহলে আমরা বড় সংখ্যাটার আগে মাইনাস লিখবো, ছোটটার আগে প্লাস লিখবো, সিম্পল। বুঝতে পারলে? তাহলে প্রথমে কি বললাম যে এই সংখ্যাটা যদি এক্স স্কোয়ারের আগে কোনো সংখ্যা না থাকে, শুধু 1 থাকে, তাহলে আমরা এই সংখ্যাটাকে জাস্ট ভাঙবো, ভেঙে দুটো সংখ্যার কম্বিনেশন নিতে থাকবো। যে কম্বিনেশনের মধ্যে সংখ্যা দুটোকে বিয়োগ করে এই মিডিলের সংখ্যাটা আসবে, আমরা সেই কম্বিনেশনটা নেব। এখানে আমরা সেই কম্বিনেশনটা পেয়ে গেছি। এবার যখন আমরা লিখলাম তখন কি লিখলাম? বড় সংখ্যার আগে মাইনাস আর ছোট সংখ্যাটার আগে প্লাস লিখলাম, কারণ এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে বড় সংখ্যার আগে মাইনাস। 9x ইকুয়াল টু 0, বা এবার দেখো এই দুটোর মধ্যে কমন যদি আমরা x কমন নিই তাহলে x মাইনাস 12, সরি 108 মাইনাস 108 ইকুয়াল টু 0। আবার দেখো এখানে এই জায়গাটাতে 9 কমন পাবো, তাহলে x মাইনাস 12 ইকুয়াল টু 0। বা দেখো এবার এই দুটোর মধ্যে x মাইনাস 12 কিন্তু কমন, তাহলে x মাইনাস 12 ইন্টু x, দেখো x মাইনাস 12 এটা কমন চলে এলো, পড়ে থাকলো কত? x প্লাস 9 ইকুয়াল টু 0। এতদূর পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এর পরবর্তী অংশটুকু করব। তাহলে কি পেলাম? x মাইনাস 12 গুণ x প্লাস 9 সমান 0। অতএব লিখতে পারি যে হয় এই দুটোর মধ্যে একটা নিশ্চয়ই 0 আছে, কারণ 0-র সঙ্গে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়, তাহলে হয় এ 0 হতে পারে বা অথবা এটা 0 হতে পারে। তাহলে x মাইনাস 12 ইকুয়াল টু 0 বা x সমান 12, এটা একটা সম্ভাব্য মান। অথবা x প্লাস 9 ইকুয়াল টু 0
বা x ইকুয়াল টু -9, -9 x এর মান অর্থাৎ দৈর্ঘ্যের মান -9, দৈর্ঘ্য প্রস্থ মানে কোনো লেংথ কখনো নেগেটিভ হয় না, তাই এটা হতে পারে না। হ্যাঁ, এটা অবাস্তব, অবাস্তব, তাই এটা নেব না, এই মানটা নিলাম না। তাহলে x এর ভ্যালু কত পেলাম? 12। x মানে কি পেলাম? দৈর্ঘ্য পেয়ে গেলাম 12। অতএব অতএব কি বলেছে এখানে? জ্যামিতির পরিসীমা এবং ক্ষেত্রফল। অতএব জ্যামিতির দৈর্ঘ্য কত পেলাম? জ্যামিতির দৈর্ঘ্য সমান হলো, দৈর্ঘ্য মানে x মানে হচ্ছে 12 মিটার, ও জ্যামিতির প্রস্থ সমান হলো 12 - 3, কারণ এই যে x - 3, 12 - 3 সমান হচ্ছে 9 মিটার। এই হলো তোমার দৈর্ঘ্য আর প্রস্থ। এবার আমার কাছে জানতে চেয়েছে যে তাহলে জ্যামিতির পরিসীমা এবং ক্ষেত্রফল কত হবে। তাহলে পরিসীমা মানে কি? অতএব জ্যামিতির পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 12 আর যুক্ত প্রস্থ মানে হচ্ছে 9 এত মিটার। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার বলো 9 আর 12 তো যোগ করলে কত হয়? 21। 21 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 42। তাহলে 42 মিটার পেলাম জ্যামিতির পরিসীমা। আর ক্ষেত্রফল কত হবে জ্যামিতির? জ্যামিতির ক্ষেত্রফল হলো, জ্যামিতির ক্ষেত্রফল তাহলে কত হবে? এবং জ্যামিতির ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত? 12 গুণিত প্রস্থ মানে 9 এত বর্গ মিটার। ক্ষেত্রফলের এককে বর্গ কথাটা লিখতে হয়, 9 12 108 বর্গ মিটার। সো দিস টু আর অ্যান্সার্স। ক্লিয়ার? চলো এটার স্ক্রিনশট নিয়ে নাও এবং পরের অঙ্কটা চলো। স্ক্রিনশট নিয়ে নাও। চলো আজকের শেষ অঙ্ক এই ভিডিওর, 18 দাগেরটা বলছে 385 মিটার বাই 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে। তাহলে এটা হচ্ছে একটা আয়তাকার চাতাল, তার মাপ কত? এটা বলছে 385 আর এদিকটা হলো 60, 385 60। এই চাতালটা পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে। তাহলে কি বলা আছে? চাতালটার দৈর্ঘ্য এবং প্রস্থ বলা আছে, আমাকে এই জায়গায় কিছু বর্গাকার টাইলস বসাবো। এইরকম ভাবে বর্গাকার টাইলস বসাতে থাকবো। বর্গাকার মানে চারিদিক সমান হবে, এরকম দেখতে হবে। তো সর্ববৃহৎ কত মাপের মানে বর্গক্ষেত্রটা এই সাইজের হবে নাকি আরো বড় হবে নাকি আরো বড় হবে, মানে ম্যাক্সিমাম কত বড় সাইজের বর্গাকার টাইলস গুলো বসাতে পারবো, তাহলে একদম পূর্ণ সংখ্যক বর্গাকার টাইলস বসেও যাবে এবং গোটা জায়গাটা কভারও হয়ে যাবে। কত মাপের সর্ববৃহৎ, তাহলে ওই বর্গাকার টাইলসটার দৈর্ঘ্য প্রস্থের মানে মাপ কত হবে, আর সেক্ষেত্রে সংখ্যা কত হবে, মানে কতগুলো বর্গাকার টাইলস লাগবে সেটা আমাকে বের করতে হবে। অঙ্কের টুইস্ট হচ্ছে, দেখো অঙ্কটাতে বলছে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস লাগবে। যখনই সর্ববৃহৎ কথাটা উল্লেখ থাকবে তখন আমরা গসাগু নির্ণয় করব। এই যে দুটো সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা দুটোর গসাগু বের করে নেব। আমরা যখন ক্লাস 6 এর অঙ্ক করাই তখন সেক্ষেত্রে দেখবে লসাগু গসাগুর চ্যাপ্টারতে সর্ববৃহৎ এবং সর্বনিম্ন, সর্বোচ্চ বা সর্বনিম্ন, সর্ববৃহৎ, ক্ষুদ্রতম এই কথাগুলো ব্যবহার হয়েছে। যখনই বেশির কথা বোঝাবে তখন গসাগু, আর যখন কমের কথা বোঝাবে, কমপক্ষে, সর্বনিম্ন মানে কমের দিকে বোঝাবে, তখন লসাগু করতে হয়। তা আমরা প্রথমে আগে 60 আর 385 গসাগু নির্ণয় করি। 18 দাগের অঙ্কটায় এখানে চাতালটির দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? 385 মিটার ও চাতালটির প্রস্থ কত? চাতালটির প্রস্থ বলা আছে 60 মিটার, তাই না? অতএব 60 ও 385 এর
গসাগু সমান কিন্তু দেখবে 60 আর 385 গসাগু 5 আসবে। দেখবে 60 দিয়ে 385 কে ভাগ দাও, ভাগ পদ্ধতিতে আমরা গসাগু নির্ণয় শিখেছি। 60 দিয়ে ভাগ দিলে দেখো কত হচ্ছে 6, 6 দিয়ে দাও, 6 6 36, 360, 5 হলো 2 হলো। এবার এই 25 দিয়ে 60 কে ভাগ করো, 25 দুয়ে 50, বিয়োগ করলে 10 হয়। আবার এই 10 দিয়ে এবার 25 কে যেমন যেমন কমতে থাকবে, যখনই কমবে ভাজকের থেকে এটা যখন কম হয়ে গেল তখন এই ভাজককে আবার ভাগ করব এটা দিয়ে। এই পদ্ধতিতে আমরা ভাগ পদ্ধতিতে শিখে এসেছি। 10 দুয়ে 20, দেখো বিয়োগ করলে 5 হয়, 5 দিয়ে 10 কে ভাগ করলে 5 দিয়ে 10 হয়। শেষ পর্যন্ত দেখো 5 দিয়ে মিললো, অর্থাৎ 5 হলো 60 আর 385 গসাগু সমান হলো 5। তার মানে এই যে সর্ববৃহৎ, দেখো গসাগু সর্ববৃহতের কথাটা উল্লেখ থাকবে তখন আমরা গসাগু নির্ণয় করি। গসাগু করে কত পেলাম 5। তার মানে ওই যে সর্ববৃহৎ বর্গাকার টাইলসটা বসাবো তার দৈর্ঘ্য প্রস্থ 5 5 হবে। তাহলে কি লিখবো? অতএব নির্ণেয় বর্গাকার টাইলসের নির্ণেয় বর্গাকার টাইলসের পরিমাপ, মাপটা কত হবে? পরিমাপ সমান 5/5 মিটার, মানে 5 মিটার বাই 5 মিটার, 5 মিটার বাই, এটাকে বাই বলবো, 5 মিটার বাই 5 মিটার বা গুণ, মানে বর্গাকার যে টাইলসটা বসবে এই দিকটাও 5 এই দিকটাও 5 এরকম। তাহলে 5 5 25 বর্গমিটার এক একটা টাইলসের ক্ষেত্রফল কিন্তু দেখো 5 5 25 বর্গমিটার। আর এই চাতালটার ক্ষেত্রফল কত? চাতালটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 385 গুণিত 60। তাহলে টোটাল ক্ষেত্রফলটাকে যদি এক একটা বর্গাকার টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে টোটাল সংখ্যাটা বেরিয়ে যাবে, তাই না? অতএব ওই মাপের বর্গাকার টাইলসের সংখ্যা সমান, এটা হলো দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হলো মোট ক্ষেত্রফল 385 গুণ 60। সেটাকে যদি এক একটা বর্গাকার টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাই এক একটা ক্ষেত্রফল কত? 5 গুণ 5, 5 গুণ 5 এতটি। দেখো কাটাকাটি করো, 5 12 60 হয়, আর এটাকে 5 দিয়ে কাটলে 5 7 35 আর 5 7 35, 77 গুণ 12। তার মানে 77 মানে 7 11 77, তাই না? 77 কে যদি ভাঙি দেখো কাটাকুটি করে কি থাকলো 77 আর 12, 77 মান 77 কে লিখলাম 11 গুণ 7, কেন লিখলাম বলছি, গুণিত 12। এবার কি করলাম 11 গুণ 7 12 84। 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করার একটা মজা আছে, সেটা হচ্ছে 11 দিয়ে যে সংখ্যাকে গুণ করব সেই সংখ্যা দেখো প্রথম যে ইউনিট ডিজিটটা আছে, প্রথম অঙ্কটা আছে সেটাকে লিখবো। 4 আছে 4 লিখে দিলাম, তারপরে এই দুটোকে যোগ করতে করতে চলে যাবো। এখানে যেমন 8 আর 4 আছে, তাহলে 8 আর 4 যোগ করলে কত হয় 12, 12 2 হাতে থাকে 1, শেষে দেখো 8 আছে, 8 আর হাতে রাখে 9, তাহলে 924টি। দিস ইজ অ্যান্সার। ক্লিয়ার? চলো এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং আজকের মতো এ পর্যন্তই থাক। অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে এটা শেয়ার করে দাও। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, টাটা।